টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির জিওগ্রাফি অনার্সের থার্ড সেমিস্টারে এসিসি পেপার বা সেক পেপার এর আলোচনা করব। দ্য পেপার কল্ড ইটসেলফ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যানিং। এটা এর সিলেবাস। এই পেপারটা মেনলি আছে 100 মার্কসের, মানে 4 ক্রেডিট। এটা 4 আওয়ার্সের এক্সাম হয়, আর এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সাম, কারণ এটা অনেকটা নাম্বার ক্যারি করছে। ফার্স্ট সেমিস্টারেও তোমরা নোটিস করেছো এই এক্সামটা দিয়ে খুবই টাফ বলবো না, বাট একটু কমপ্লেক্স টাইপের কোয়েশ্চেন এখান থেকে আসে। তো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে রাখাটা খুবই প্রয়োজন। আর বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটি যেসব কোয়েশ্চেনগুলো প্রেফার করছে, সেখানে ডাইরেক্ট কোয়েশ্চেন থেকে বেসিক কনসেপচুয়াল কোয়েশ্চেনের উপর জোর বেশি দেওয়া হচ্ছে। তো একবার সিলেবাসের উপরে চোখ বুলিয়ে নেওয়া যাক। এটায় টোটাল 3টা ইউনিট আছে এবং টোটাল 14টা চ্যাপ্টার। ফার্স্ট ইউনিটটা মেনলি কনসেপ্টের উপর বেস করে। ফার্স্ট চ্যাপ্টার ইজ ডেফিনেশন অ্যান্ড স্কোপ অফ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যানিং। Second, legal policy framework for management, air, water, forest, environment protection act. এই চ্যাপ্টারে বলা হয়েছে যে কি কি পলিসিস বানানো হয়েছে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টকে কার্যকর করার জন্য। থার্ড, স্ট্রাকচার অফ গভর্নেন্স অ্যান্ড ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি। সেকেন্ড ইউনিটটা মেনলি বেস করা হয়েছে এর প্রসেসের উপর। এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আর এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যানিং কি কি মেথডের উপরে বেস করে হয়, সেটার উপরে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এই দুটো ইউনিট প্রায় ইন্টারকানেক্টেড, মানে ফার্স্ট ইউনিটে বেসিক নলেজ যেটা দেওয়া হয়েছে আমরা সেইটাই সেকেন্ড ইউনিটে বিস্তারিতভাবে পড়ব। এবং থার্ড ইউনিটটা মেথডের উপরে জোর দেওয়া হয়েছে, যে কি কি মেথডের প্রয়োগ করে আমরা এই এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা সংক্ষেপে এটা আমরা ইআইএ বলি সেটা, এবং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যানিং বা ইএমপি এটা নিয়ে আমরা আলোচনা করব। তো মুভিং অন, আমাদের ফার্স্ট ইউনিট ফার্স্ট চ্যাপ্টার Definition and Scope of Environmental Impact Assessment EIA and Environmental Management Planning EMP. তো let's start. এখানে আমি বলবো যে তোমরা সবাই খাতা পেন নিয়ে বসো, কারণ এখানে ইংলিশ এবং বাংলা উভয়েরই নোট প্রদান করা হয়েছে, যাতে কোনো ভার্সনেরই অসুবিধা না হয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে যখন আমরা স্টুডেন্ট ছিলাম, তখন পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের উপরের জোর দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে নাম্বারে ঘাটতি দেখা গেছে বা সেরকম রিসোর্স পাওয়া যায়নি। তাই জন্য আমি চেষ্টা করছি যাতে দুটো ল্যাঙ্গুয়েজই পুরোপুরিভাবে এখানে কভার করা যায়। ক্যালকাটা ইউনিভার্সিটির যে কোয়েশ্চেনটা সেটা ইংলিশেই আছে, কিন্তু সেখানে অপশন আছে ইউ ক্যান রাইট ইন ইংলিশ আর বেঙ্গলি। তো তোমার যেটা সুবিধা তুমি তার উপরে গুরুত্ব দিতে পারো। তো ফার্স্টলি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এটা অ্যাকচুয়ালি এক ধরনের টুল, বা বলা যেতে পারে সায়েন্টিফিক আর সিস্টেমেটিক টুল, যার মাধ্যমে আমরা কোনো প্রকল্প বা পদ্ধতিকে পরিবেশে কার্যকর করার আগে তার কি কি এফেক্ট পরিবেশে হতে পারে সেটা নিয়ে আলোচনা করতে পারি। তো ডেফিনেশনটা একটু
দেখে নেওয়া যাক। Environmental impact assessment is a systematic and scientific process used to identify, predict, and evaluate the possible environmental effects of a purpose project or development before it is allowed to proceed. In simple words, EIA check how a project like a dam, factory, highway, or mine will affect the environment, air, water, soil, people, plants, and animal before it is start. মেইনলি এখানে বলা হয়েছে যে কোনো প্রজেক্টকে শুরু করার আগে সেই প্রজেক্টের ফলে কি ধরনের প্রভাব পরিবেশের উপরে পড়তে পারে সে বিষয়ে সচেতন থাকা এই অ্যাসেসমেন্টের বা এই প্রজেক্টের একটা অন্যতম কারণ। নেক্সট, ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, সো ক্যারেক্টারিস্টিক্স এর প্রথমে যেটা আমরা বলবো যে মোস্ট ইম্পর্টেন্ট, প্রেডিক্টিভ নেচার বা পূর্বাভাসমূলক প্রকৃতি। One of the most important characteristics of EIA is its predictive ability. It forecasts the likely environment impact of a project even before the construction or operation begins. By predicting changes in air quality, water resources, biodiversity, noise level, and socioeconomic condition, EIA helps policymakers understand the consequences of development activities in advance, allowing them to make informed decisions. EIA মেইনলি এটা একটা প্রেডিকশন নেচার বা প্রেডিক্টিভ নেচার। আমরা এখান থেকে জানতে পারি যে কোনো প্রজেক্ট শুরু হওয়ার আগে সেই প্রজেক্টের ফলে পরিবেশে কি কি ক্ষতি হবে। যেমন কোনো অঞ্চলে পুকুরের উপরে মাটি ফেলে তার উপরে যদি আমরা কোনো বিল্ডিং তৈরি করি বা কোনো ফ্যাক্টরি তৈরি করা হয়, তো তার ফলে পরিবেশের যে অবনতি হবে সে সম্পর্কে জানা এবং সেটাকে রোখার জন্যই এই ইম্প্যাক্ট বা প্রজেক্টটা শুরু করা হয়েছে। এটা একটা প্রেডিক্টিভ নেচারের উপর বেস করে কিছু বৈশিষ্ট্যকে লক্ষ্য রেখে এই EIA কে চালু করা হয়। তার মধ্যে প্রেডিক্টিভ নেচারটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমরা সম্ভাবনার মাধ্যমেই বুঝতে পারি যে সেই অঞ্চলে কি কি হতে পারে ভবিষ্যতে। সেকেন্ড হচ্ছে সিস্টেমেটিক অ্যান্ড সায়েন্টিফিক প্রসেস বা সুগঠিত বৈজ্ঞানিক পদ্ধতি। EIA follows a structured, step-by-step and scientifically designed methodology. Its produ- its procedure include screening, scoping, baseline study, impact prediction, evaluation, and monitoring. This systematic nature ensures accuracy, consistency, and reliability. The scientific basis of EIA reduces uncertainties and enhances the credibility of findings. EIA একটা খুবই scientific and systematic way, mainly আটটি স্টেপ sorry আটটি স্টেপের মাধ্যমে আমরা এই EIA বা যে অ্যাসেসমেন্টটা হচ্ছে সেইটাকে আমরা পূর্ণ করতে পারি। আর এটা যেহেতু একটা সিস্টেমেটিক ওয়ে, তার জন্য আমাদের খুবই সুবিধা হয় যে খালি ভ্রান্ত পূর্বাভাসের ভিত্তিতে এইটা করা হচ্ছে না। থার্ড পয়েন্ট,
প্রিভেন্টিভ অ্যান্ড প্রিকশনারি অ্যাপ্রোচ, প্রতিরোধমূলক ও সতর্কতামূলক দৃষ্টিভঙ্গি। এইটা এমন একটা দৃষ্টিভঙ্গি যে কোনো জায়গায় ক্ষতি বা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হওয়ার আগে সেইটাকে কিভাবে রোখা যায়, সেইটার মূল ভিত্তি হলো EIA। EIA adopts a preventive philosophy aiming to mitigation or avoid environmental damage before it occurs. Instead of addressing problem after development, it encourages early prevention. It also supports the precautionary principle which advises decision makers to act cautiously in situations where environment harm is uncertain but potentially serious। তো কোনো অবনতি হওয়ার আগে সেইটাকে রোখাটা খুবই সহজ। যেমন যদি কোনো মানুষের উল্টোপাল্টা খাওয়ার কারণে পেট ব্যথা হয়, তো তারপরে ওষুধ খেয়ে সেটাকে রোখার থেকে ভালো যে উল্টাপাল্টা কিছু নাই খাওয়া। তো এইগুলাকে মাথায় রেখে আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই সেটাই হচ্ছে EIA। ধরুন কোনো ব্রিজ করা হয়েছে, তো ব্রিজে যে অবনতি হতে পারে না বা ব্রিজ করার ফলে সেই এলাকায় মানুষজনের কি কি অসুবিধা হবে সেইটা ব্রিজ করার পরে ভাবলে যতটাই সেটাকে শোধরানোর জন্য সময় খরচা হবে ততটাই সেটা ব্যয়বহুল হয়ে পড়ে। তাই কোনো ডিসিশন বা প্রজেক্ট শুরু করার আগে সেই প্রজেক্টের কি কি প্রিকশন হতে পারে, কি কি ক্ষতি হতে পারে সেই সম্পর্কে জানার পরেই সেই প্রজেক্টটা শুরু করার কথা এই EIA বা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টে বলা হয়েছে। পরের পয়েন্ট মাল্টিডিসিপ্লিনারি ইনভলভমেন্ট বা বহুবিধ শাস্ত্রের অংশগ্রহণ। এনভায়রনমেন্ট যে শুধু পরিবেশ গাছগাছড়া নিয়ে সেইটা নয়, এনভায়রনমেন্টের মধ্যে হিউম্যান, ইকোলজি, হাইড্রোলজি, সোশিওলজি, ইভেন ইকোনমি অলসো ইনক্লুডেড। তো এই সবগুলো একটা সুন্দর হারমোনির মাধ্যমে বেঁধে যে সিস্টেম তৈরি করে সেইটাই হচ্ছে এনভায়রনমেন্ট। তো কোনো একটা নির্দিষ্ট প্রজেক্ট যেটা আমাদের প্রত্যক্ষভাবে দেখে মনে হয় যে সেটা কোনো একটা পারপাসেই হয়েছে, আসলে সেটা একটা পারপাসে নয়, তার সাথে পরিবেশের সমস্ত দিকগুলা খুবই জড়িত। যেমন কোনো পুকুরে, পূর্বের উদাহরণ নিয়েই বলি, কোনো পুকুরে যদি জল ভরাট করে সেখানে বিল্ডিং দাঁড় করানো হয়, তাহলে সেই বিল্ডিং এর ফলে যে শুধু পরিবেশের অবনতি হবে সেটা না, তার ফলে সেখানকার বসবাসকারী মানুষজনেরও অসুবিধা হবে। সেই পুকুরে মাছ চাষ করে যে মূলধন প্রাপ্ত হতো মানুষের সেটাও ব্যাঘাত ঘটবে, মানে ইকোনমিতে একটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে। তাছাড়া এই ফ্যাক্টরি বা কারখানার যে ওয়েস্ট মেটেরিয়াল সেইটা পরিবেশে কতখানি প্রভাব ফেলবে সেই সবগুলো মিলিয়েই এর সৃষ্টি, এনভায়রনমেন্টের সৃষ্টি। এবং এই সবগুলো বিষয়কে রোখার জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টের এক্সপার্টদের আমাদের প্রয়োজন।
তো সেইখানে মাল্টিডিসিপ্লিনারি ইনভলভমেন্টের ইন্ট্রোডিউস হয়। Environmental problems are rarely confined to single field, therefore EIA involves experts from various disciplines such as ecology, geology, hydrology, sociology, engineering, economics, and public health. This multidisciplinary nature ensures a holistic understanding impacts and strengthen the assessment overall quality. আমি আশা করব যে তোমরা সবাই এখন পর্যন্ত নোট নিয়ে গেছো, কারণ এইগুলাই খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে খুব প্রশ্ন আসতে পারে। এইসব জিনিস আমরা পরের ইউনিট গুলোতে বিস্তারিত ভাবে পড়বো, কিন্তু ফার্স্ট ইউনিটে এসব সম্পর্কে ধারণাটা ক্লিয়ার থাকলে পরে সেক্ষেত্রে তোমাদের খুবই সুবিধা হবে বুঝতে, এবং তোমাদের দেখে মনে হতে পারে যে এই পয়েন্টগুলো সবই সোজা, এবং সোজাও বুঝে নিলে সোজা, কিন্তু সব লেখাই প্রায় অনেকখানি একই একই। এখানে নাম্বার স্কোর করাটা খুবই কঠিন, আর ক্যালকাটা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে তো খুবই কঠিন, তোমরা সবই অনুভব করেছো। তো মুভিং অন, নেক্সট ইজ পাবলিক পার্টিসিপেশন অ্যান্ড স্টেকহোল্ড ইনভলভমেন্ট। এনভায়রনমেন্ট এমন একটা জিনিস যেখানে খালি নিয়ম কানুন বানিয়ে গেলে হয় না, সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে বা তার প্রভাব কতটা সাধারণ জনগণের কাছে পৌঁছেছে সে বিষয়েও একটা ভালো ধারণা থাকা প্রয়োজন। সেইখানেই আসে ইআইএ। Public participation is a key characteristics of EIA. Local communication NGOs, affected groups, and stakeholders are given opportunity to express their concern during public hearing. This participation approach promotes transparency, reduces conflicts, and encourages demographic বা ডেমোক্রেটিক ডিসিশন মেকিং। তো কোনো একটা বড় প্রজেক্ট যেটা নেওয়া হয়েছে সেইটার প্রভাবটা কতখানি সেই এলাকার মানুষজনের উপরে হবে বা সেই এলাকার সেই এলাকায় হবে, সেইটা জানার জন্য সেই এলাকার পাবলিকের পার্টিসিপেশনটা খুবই ইম্পর্টেন্ট। একটা গভর্নমেন্ট প্রজেক্ট যেটা মূলত আইএএস বা বিডিও এর ধরনের বিউরোক্র্যাট দ্বারা পরিচালিত হয়, তাদের কোনো একটা গ্রামাঞ্চলে ফ্যাক্টরি তৈরি করতে বললে তাদের প্রথম এটাই হওয়া উচিত যে পাবলিকের কাছে গিয়ে সেই এলাকার ফ্যাক্টরি তৈরি হলে সেই জায়গায় কি পরিবেশের অবনতি হতে পারে বা কি ধরনের ক্ষতি হতে পারে বা কি ধরনের সুবিধা হতে পারে সে সম্পর্কে একটা বিস্তারিত ধারণা থাকাটা খুবই প্রয়োজন ডিসিশন মেকিং এর জন্য। So there the NGO local community affected groups are came in to introduce their problems among the bureaucrats or factory owners. So moving on to the next characteristics, alternate analysis. অল্টারনেটিভ অ্যানালাইসিস বা বিকল্প সমূহের বিশ্লেষণ। কোনো একটা জায়গায় যদি কোনো প্রজেক্টের প্রভাবে কোনো ধরনের পরিবেশ অবনতি ঘটে, প্রজেক্টের জন্য যদি এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হয়, তাহলে সেই প্রজেক্টটাকে সম্পূর্ণভাবে
ক্যান্সেল না করে যদি তার অল্টারনেটিভ কোনো উপায় বার করা যায়, তাহলে সেইটাকেই একটা ভালো উপায় বলে ধরে নেওয়া হচ্ছে এই EIA বা এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, এবং সেই অল্টারনেটিভ উপায়টা খোঁজার মূল কাজই হলো EIA এর। EIA assess different project alternatives such as alternative location, technology, design, and process. It also considers no project alternative, helping the authorities choosing the option with the least environmental harm. This feature allows for flexibility and encourages environmental responsible planning. দেখো, বাস্তব যেটা সেটা হচ্ছে কোনো প্রজেক্টেই এনভায়রনমেন্টের যে কোনো প্রভাব পড়বে না এটা সম্ভব না। এবারে EIA তে আমরা দেখি যে কোন অ্যাপ্রোচটা নিলে কোন ক্ষেত্রে ক্ষতি বেশি হবে এবং কোন ক্ষেত্রে ক্ষতি কম হবে। তো আমরা এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের মাধ্যমে কম ক্ষতি বা লেস ইমপ্যাক্ট এর জায়গাটাকেই বেছে নিই। মুভিং অন, লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি রিকোয়ারমেন্ট। অনেক দেশে EIM কে ম্যান্ডেটরি ল হিসেবে গণ্য করা হয়েছে। এটি নিশ্চিত করে যে প্রকল্পগুলি পরিবেশগত মানদণ্ড মেনে চলছে। এই বৈশিষ্ট্য পরিবেশের শাসন নিয়ন্ত্রণকে শক্তিশালী করে। EIA কে গভর্নমেন্ট দ্বারা অনেক দেশে কার্যকর করা হয়েছে এবং এটা করা উচিত, কারণ একমাত্র গভর্নমেন্টের মাধ্যমে আমরা কোনো পরিবেশকে সুষ্ঠুভাবে রাখতে পারি, মানুষের মধ্যে পরিবেশের প্রতি একটা ঠিকঠাক চেতনা গড়ে তুলতে পারি। তো এইখানে গভর্নেন্সের এনফোর্সমেন্ট মেকানিজমটা খুবই গুরুত্বপূর্ণ, প্রপার গাইডলাইন দিয়ে এবং প্রপার প্রোপাগান্ডার সাথে যদি আমরা এই কাজটা চালিয়ে যাই, তাহলে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের পরিমাণটা অনেকটাই কমে যায়। পরের পয়েন্ট, ট্রান্সপারেন্সি অ্যান্ড ডকুমেন্টেশন। দেখো, EIA প্রথমেই বলেছে একটা টুল, সো এইটা অনেকগুলো ক্ষেত্রকে অ্যানালাইসিস করে ক্যাটাগরাইজড করে একটা ডকুমেন্টেশন প্রস্তুত করে, যেটা EIS বা এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট স্টেটমেন্ট নামে পরিচিত। এই এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট স্টেটমেন্টটা পাবলিকের কাছে একদম স্বচ্ছভাবে কোনো মেলাওয়াট বা ভেজাল না করে প্রস্তুত করা হচ্ছে EIA এর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এর মাধ্যমে পাবলিক জানতে পারে যে বর্তমান পরিবেশের কি অবস্থা, তারা সেই পরিবেশের সম্পর্কে যত্নশীল হয়। এর জন্যই আমাদের EIA খুবই প্রয়োজন। পরে পয়েন্ট, কন্টিনিউয়াস মনিটরিং অ্যান্ড এভালুয়েশন। EIA যে খালি প্রজেক্টের আগে সম্পন্ন হয়ে থেকে যায়, কোনো প্রজেক্টের আগে শুধু সম্পন্ন হয়ে থেকে যায় এরকমটা না। EIA আগেও থাকে এবং EIA পরেও থাকে। যেমন কোনো ঘর তৈরি করলে সেটার মেনটেনেন্স সবসময়ই করতে হয়, তেমনি কোনো প্রজেক্টের প্রপার
প্রিকশন নেওয়ার পরেও যদি সে প্রজেক্টটা হয়, তারপরেও তার প্রভাবে কি কি পরিবেশে হতে পারে সেই সম্পর্কে ধারণা থাকার জন্য তার প্রপার মনিটরিং অ্যান্ড এভালুয়েশন করা উচিত। মানে ধরো আমরা কোনো ব্রিজ ডেভেলপ করলাম, সেইখানকার সব সোশিওলজিক্যাল ইকোনমিক্যাল ধারণা নিয়ে, এবং সে ব্রিজটা সুষ্ঠুভাবে তৈরিও হয়ে গেল, কিন্তু সে ব্রিজটা তৈরি হওয়ার 10 বছর পরে আমরা যদি তার দেখাশোনা না করি, তাহলে একটা টাইম পরে আসবে যে সেই ব্রিজটার অবনতি হবেই। পরিবেশগত কারণে, মনুষ্য সৃষ্ট কারণে সেই ব্রিজের ডিগ্রেডেশন হওয়া খুবই বাস্তব কথা। তো সেইটাকে রোখার জন্য আসে ইআইএ। এর কর্মসূচির মাধ্যমে আমরা সেই প্রজেক্টকে চিরকালের জন্যই মনিটর করি, এবং যেখানে কোনো ভুল বা ত্রুটির সম্ভাবনা থাকে সেইটাকে অ্যানালাইসিস করে তার সেই ক্ষতির মেরামতি করা হয়। এইটাই ইআই এর একটা অন্যতম প্রধান কারণ, বৈশিষ্ট্য। EI is not limited to pre-project assessment. It includes post-project monitoring, compliance check, and environmental auditing. The characteristics ensure the mitigation measures are properly implemented and unexpected impacts are identified and corrected in time. ইআইএ কেবল পূর্বাভাস নয়, প্রকল্পের বাস্তবায়নের পরও নিয়মিত পর্যবেক্ষণ, পরিবেশ নিরীক্ষা এবং মূল্যায়ন করা হয়। এর ফলে নিশ্চিত করা যায় যে প্রশমন ব্যবস্থাগুলো বাস্তবে অনুসরণ করা হচ্ছে এবং পরিবেশগত ক্ষতি নিয়ন্ত্রণে আছে। লাস্ট পয়েন্ট হচ্ছে কন্ট্রিবিউশন টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ইআই এর মেন মোটিভই হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্টের ধারণা সবাই জানে আশা করি। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট মেনলি সেই ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, মানে যখন আমরা বর্তমানের প্রয়োজনকে মিটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো দ্রব্য বা রিসোর্সকে বাঁচিয়ে রাখি, সেটাকেই আমরা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটাই যে আমরা যদি কোনো দ্রব্যকে এখন খুব ভাবে ইউজ করি বা নন রিনিউয়েবল রিসোর্সে খুব ইউজ করি এবং ভবিষ্যৎ প্রজন্ম সেটা না পায়, সেইটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট নয়। তো সেইটার উপরেই ফোকাস করা হয়েছে এই ইআই এর মাধ্যমে। তো আমরা দেখতে পাই যদি কোনো কোনো ক্ষেত্রে মানুষ পরিবেশের খুবই অবনতি করে চলেছে দিনের পর দিন, তো পরিবেশও এক ধরনের দ্রব্যই। আমরা যত এখন সেটাকে খারাপ করব, পরিবর্তনের ফলে বা পরবর্তী প্রজন্মের জন্য সেটা আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। তো সেইটা রোখার জন্যই ইআইএ। Ultimately, EIS supports the broader goal of sustainable development by balancing economic growth with environmental protection and social well-being. It ensures the natural resources are used responsibly, ecological balance is maintained, and development benefits both present and future generations. এই সমস্ত কারণে হলো, এই সমস্ত বৈশিষ্ট্য, আমি বারবার কারণ বলে ফেলেছি, সরি। এই সমস্ত বৈশিষ্ট্যই হলো ইআই এর মূল বা একদম কোর। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার কন্টেন্ট। এরপরের ভিডিওতে আমরা
ইআইএ বা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের প্রসেস নিয়ে আলোচনা করব। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে পরের ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছতে পারে। থ্যাংক ইউ, and please follow NDGO YouTube channel.